প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ আল আমিন, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, শেরপুর সরকারি কলেজ, শেরপুর। আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি বিষয়ের জাতীয় শক্তি অধ্যায় থেকে জাতীয় শক্তির ধারণা ও উপাদান সম্পর্কে আলোচনা করব। আজকের আলোচনা শেষে তোমরা জাতীয় শক্তির ধারণা ব্যাখ্যা করতে পারবে। জাতীয় শক্তির কি কি উপাদান রয়েছে সে সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে এবং জাতীয় শক্তির উপাদানের ব্যাখ্যার মাধ্যমে একটি জাতি অন্য জাতির চেয়ে কি কারণে অধিক শক্তিশালী সে সম্পর্কেও ব্যাখ্যা করতে পারবে। আন্তর্জাতিক রাজনীতিতে একটি রাষ্ট্রের অবস্থান কি হবে সেটি রাষ্ট্রটির শক্তি দ্বারা নির্ধারিত হয়, আর এই কারণেই রাষ্ট্রবিজ্ঞানে আন্তর্জাতিক রাজনীতিকে কোনো কোনো ক্ষেত্রে ক্ষমতা বা শক্তির রাজনীতি হিসেবে আখ্যায়িত করা হয়। আলোচনার শুরুতে আমরা ক্ষমতা বা শক্তি সম্পর্কে একটি ধারণা নেওয়ার চেষ্টা করব। আমরা যদি শুরুতে পদার্থবিজ্ঞানের ভাষায় শক্তিকে ব্যাখ্যা করি তাহলে দেখতে পাই পদার্থবিজ্ঞানে শক্তি বলতে কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করার সামর্থ্যকে বোঝাচ্ছে, এবং ব্যক্তি বা বস্তু যে পরিমাণ কাজ করে তা দিয়েই মূলত শক্তি পরিমাপ করা হয়। তবে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় ক্ষমতা বা শক্তিকে ভিন্ন অর্থে ব্যবহার করা হয়। রাষ্ট্রবিজ্ঞানে শক্তি বা ক্ষমতা বলতে প্রভাব ও নিয়ন্ত্রণের সামর্থ্যকে বোঝায়, অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো রাষ্ট্র অপর কোনো ব্যক্তি বা রাষ্ট্রের উপর যখন প্রভাব ও নিয়ন্ত্রণ করার সামর্থ্য রাখে তখন ওই ব্যক্তি বা রাষ্ট্রের শক্তি রয়েছে বলে ধরে নেওয়া হয়। রাষ্ট্রবিজ্ঞানের এই ধারণার আলোকে আমরা বলতে পারি শক্তি হচ্ছে কোনো ব্যক্তির অন্য কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের মন, ইচ্ছা ও কর্মের উপর প্রভাব ও নিয়ন্ত্রণের সামর্থ্য। এবং রাষ্ট্রবিজ্ঞানে শক্তি পরিমাপ করা হয় একটি রাষ্ট্র অপর রাষ্ট্রের উপর কতটুকু প্রভাব ও নিয়ন্ত্রণ আরোপ করতে পারে তার উপর ভিত্তি করে। যেহেতু আমরা শক্তির একটি ধারণা পেয়েছি এবং এই ধারণার ভিত্তিতেই আমরা বলতে পারি একটি জাতি অপর জাতির উপর যখন প্রভাব বা নিয়ন্ত্রণ আরোপ করার সামর্থ্য রাখে তখন সেই সামর্থ্যকে সেই জাতির জাতীয় শক্তি বলা হয়ে থাকে। অতএব আমরা জাতীয় শক্তির সংজ্ঞায় বলতে পারি যে জাতীয় শক্তি হচ্ছে কোনো একটি রাষ্ট্রের এমন একটি সক্ষমতা বা সামর্থ্য যেই সক্ষমতা বা সামর্থ্যের মাধ্যমে ওই রাষ্ট্র অপর কোনো রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। শিক্ষার্থীরা, তোমরা এখানে খেয়াল করছো এখানে দুটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একটি হচ্ছে প্রভাব বিস্তার করা। একটি রাষ্ট্র অপর রাষ্ট্রের উপর কখনো কখনো প্রভাব বিস্তার করার চেষ্টা করে, আবার কখনো কখনো প্রভাব বিস্তারের পাশাপাশি ওই রাষ্ট্রের উপর বিভিন্নভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠারও চেষ্টা করে। আমরা কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞা বিশ্লেষণ করতে পারি। যেমন শুরুতে আমরা চার্লস লার্স সংজ্ঞাটি বিশ্লেষণ করতে পারি, যিনি তার প্রিন্সিপালস অফ লেটার ন্যাশনাল পাওয়ার গ্রন্থে জাতীয় শক্তির সংজ্ঞা দিয়েছেন। তিনি জাতীয় শক্তির সংজ্ঞা দিতে গিয়ে দুটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন। একটি হচ্ছে অন্য রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা, এবং পাশাপাশি নিজের উপর অন্য রাষ্ট্র কর্তৃক আরোপিত প্রভাব বিস্তারের ক্ষমতাকে প্রতিহত করার সামর্থ্য। অর্থাৎ আমরা যদি মনে করি যেমন ক একটি রাষ্ট্র, এই রাষ্ট্রটি খ একটি রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম, এবং তার পাশাপাশি গ রাষ্ট্র কর্তৃক তার উপর প্রভাব বিস্তার করার যে ক্ষমতা রয়েছে সেটিকেও ক রাষ্ট্র প্রতিরোধ করতে সক্ষম। তাহলে এই ধরনের অবস্থা সৃষ্টি হলে সেক্ষেত্রে আমরা
সেই ক্ষমতাকে বা সামর্থ্যকে ক-রাষ্ট্রের জন্য জাতীয় শক্তি হিসেবে আখ্যায়িত করতে পারি। আমরা আরেকটি সংজ্ঞাকে বিশ্লেষণ করতে পারি। সংজ্ঞাটি দিয়েছেন প্যাডেলফোর্ড অ্যান্ড লিঙ্কন। তারা তাদের ইন্টারন্যাশনাল পলিটিক্স নামক গ্রন্থে জাতীয় শক্তির সংজ্ঞায় বলছেন, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং উদ্দেশ্য বাস্তবায়নের জন্য একটি রাষ্ট্রের শক্তির সামর্থ্যের যোগফলই হচ্ছে জাতীয় শক্তি। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। একটি হচ্ছে জাতীয় স্বার্থ সংরক্ষণ। প্রতিটি রাষ্ট্রই তার কিছু স্বার্থ এবং সুনির্দিষ্ট বিষয় রয়েছে, যেমন সার্বভৌমত্ব, স্বাধীনতা রক্ষা, নাগরিকদের অধিকার রক্ষা, কিংবা রাজনৈতিক বা অর্থনৈতিক এ ধরনের স্বার্থ রয়েছে। এই স্বার্থগুলো প্রত্যেকটি রাষ্ট্রই সংরক্ষণ করার বা আদায় করার চেষ্টা করে, এবং পাশাপাশি প্রত্যেকটি রাষ্ট্রেরই কিছু সুনির্দিষ্ট নীতিমালা বা আদর্শ রয়েছে, যেগুলো সে তার পররাষ্ট্রনীতি বা বৈদেশিক সম্পর্কের মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা করে। এগুলো সংরক্ষণ এবং বাস্তবায়ন করতে গিয়ে রাষ্ট্রটি যে পরিমাণ ক্ষমতা বা শক্তি প্রয়োগ করে বা ব্যবহার করে, এই ধরনের বিষয়গুলোর যোগফলকেই প্যাডেলফোর্ড এবং লিঙ্কনের মতে জাতীয় শক্তি বলে আখ্যায়িত করা যায়। উপরের আলোচনা থেকে আমরা জাতীয় শক্তিকে খুব সহজে ব্যাখ্যা করতে পারি। যেমন জাতীয় শক্তি বলতে জাতীয় স্বার্থ ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য রাষ্ট্রগুলো যে কৌশল অবলম্বন করে, এই দুয়ের সমষ্টিগত ফলই হচ্ছে জাতীয় শক্তি। জাতীয় শক্তির প্রয়োগ ও শ্রেণীবিভাগ। রাষ্ট্রগুলো তাদের ক্ষমতা বা শক্তিকে চারটি পদ্ধতিতে প্রয়োগ করে থাকে বা ব্যবহার করে থাকে। প্রথমটি হচ্ছে প্ররোচনা, দ্বিতীয়টি হচ্ছে পুরস্কার, শাস্তি, এবং চতুর্থত রয়েছে বল প্রয়োগ করা। এবং রাষ্ট্রবিজ্ঞানীদের প্রদত্ত বিভিন্ন সংজ্ঞা ও শ্রেণী বিভাগের আলোকে আমরা জাতীয় শক্তিকে প্রধানত চারটি ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হচ্ছে সামরিক শক্তি, দ্বিতীয়ত অর্থনৈতিক শক্তি, তৃতীয়ত জনমতের শক্তি, এবং চতুর্থত কূটনৈতিক শক্তি। মূলত এই চার শক্তির উপর ভিত্তি করে রাষ্ট্রগুলো তাদের জাতীয় শক্তিকে ব্যবহার ও প্রয়োগ করে থাকে। এই পর্যায়ে আমরা জাতীয় শক্তির উপাদান সম্পর্কে আলোচনা করব। জাতীয় শক্তির উপাদানগুলোর বৈশিষ্ট্য ও প্রকৃতির বিবেচনায় উপাদানগুলোকে আমরা দুইটি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। তার প্রথমটি হচ্ছে নির্দিষ্ট বা স্থায়ী উপাদান। তুলনামূলকভাবে যে উপাদানগুলো সুনির্দিষ্ট বা নির্ধারিত থাকে সেগুলোকে আমরা স্থায়ী উপাদান বলছি। যেমন এর মধ্যে রয়েছে ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদ, শিল্প সামর্থ্য এবং সামরিক সংগঠন। দ্বিতীয়ত রয়েছে অনির্দিষ্ট বা অস্থায়ী উপাদান। তুলনামূলকভাবে যে উপাদানগুলো পরিবর্তনশীল এবং সময় বা বিভিন্ন প্রেক্ষাপটের কারণে যেগুলো পরিবর্তন হতে পারে, সেই উপাদানগুলোকে আমরা অস্থায়ী উপাদান বলছি। যেমন রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা, শিক্ষা ও প্রযুক্তি, জাতীয় আত্মবিশ্বাস, নৈতিক শক্তি এবং জাতীয় চরিত্র, আন্তর্জাতিক ক্ষেত্রে কৌশলগত অবস্থান এবং কূটনৈতিক দক্ষতা। এ পর্যায়ে আমরা জাতীয় শক্তির স্থায়ী উপাদানগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। জাতীয় শক্তির সবচাইতে গুরুত্বপূর্ণ স্থায়ী উপাদান হচ্ছে ভৌগোলিক অবস্থান। একটি রাষ্ট্রের পররাষ্ট্র নীতি নির্ধারণ, তার ভূরাজনীতি ও শক্তি নির্ধারণের ক্ষেত্রে ভৌগোলিক অবস্থানকে রাষ্ট্রবিজ্ঞানীগণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করে থাকেন। ভৌগোলিক অবস্থান বলতে কোনো রাষ্ট্রের আয়তন, অবস্থান, আকৃতি, ভূপ্রকৃতি, জলবায়ু এবং প্রতিবেশী রাষ্ট্র ইত্যাদি বিষয়কে বোঝানো হয়। কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করব। যেমন একটি রাষ্ট্রের আয়তন যদি অনেক বেশি হয়, তাহলে এই কারণে রাষ্ট্রটি আন্তর্জাতিক পর্যায়ে একটি সুবিধাজনক অবস্থানে থাকতে পারে। যেমন এই ক্ষেত্রে আমরা রাশিয়া ও চীনের কথা বলতে পারি। 1812 সালে নেপোলিয়ন রাশিয়া দখল করতে চেয়েও রাশিয়ার বিশাল আয়তনের কারণে ব্যর্থ হয়েছিলেন। আবার কোনো রাষ্ট্রের আকৃতির কারণেও রাষ্ট্রটি সুবিধাজনক অবস্থানে থাকতে পারে। রাষ্ট্রের আকৃতি যদি
আঁটসাঁট প্রকৃতির হয় সেক্ষেত্রে রাষ্ট্রটি সুবিধাজনক অবস্থানে থাকে, যেমন আমরা এক্ষেত্রে ফ্রান্সের কথা বলতে পারি। আবার রাষ্ট্রের আকৃতি যদি বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন হয় সেক্ষেত্রে রাষ্ট্রটি একটি দুর্বল অবস্থানে পড়ে যায়। রাষ্ট্রটির ভৌগোলিক অবস্থান কেমন সেটির উপর রাষ্ট্রটির ক্ষমতা নির্ধারিত হতে পারে। এক্ষেত্রে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলতে পারি। মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রতিবেশী রাষ্ট্রগুলো দ্বারা কয়েক হাজার মাইল পানিবেষ্টিত হওয়ার কারণে স্বাভাবিকভাবে একটি সুবিধাজনক অবস্থানে রয়েছে। আবার সুইজারল্যান্ডের কথা যদি আমরা বলি সেক্ষেত্রে দেখতে পাই যে সুইজারল্যান্ড তার প্রতিবেশী 3টি শক্তিশালী রাষ্ট্র দ্বারা বেষ্টিত, যার কারণে তাকে সবসময় নিরপেক্ষ একটি ভূমিকা অবলম্বন করতে হয়। আবার আমরা বাফার স্টেটের কথা উল্লেখ করতে পারি, যেমন ফ্রান্স ও জার্মানির মাঝামাঝি একটি রাষ্ট্র হচ্ছে বেলজিয়াম, যেটিকে বাফার স্টেট বলা হয়ে থাকে। ফ্রান্স ও জার্মানি সবসময় তাদের যুদ্ধক্ষেত্র বা যুদ্ধের পরীক্ষাগার হিসেবে বেলজিয়ামকে ব্যবহার করে। এছাড়া একটি রাষ্ট্রের প্রতিবেশী রাষ্ট্র কেমন সেটির উপর তার শক্তি নির্ধারিত হতে পারে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে সবসময় দ্বন্দ্ব সংঘাত লেগে থাকলে রাষ্ট্রগুলোকে শক্তিশালী হতে সহায়ক ভূমিকা রাখে। এক্ষেত্রে আমরা ভারত ও পাকিস্তানের কথা উদাহরণ হিসেবে দিতে পারি। মূলত এভাবে ভৌগোলিক অবস্থান একটি রাষ্ট্রের জাতীয় শক্তি নির্ধারণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখে। পরবর্তী বিষয়টি হচ্ছে জনসংখ্যা। জনসংখ্যা একটি রাষ্ট্রের জাতীয় শক্তি বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে ভূমিকা রাখে। যেমন কোনো রাষ্ট্র যদি সামরিক বাহিনীতে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে চায় সেক্ষেত্রে জনসংখ্যা তাকে সহায়ক ভূমিকা রাখতে পারে। সেই রাষ্ট্রটি খুব সহজেই অধিক সংখ্যক জনসংখ্যাকে সামরিক বাহিনীতে নিয়োগ দিতে পারে। একইভাবে অর্থনৈতিক উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে জনসংখ্যা সহায়ক, কিংবা রাষ্ট্রের বাজার প্রসারের ক্ষেত্রেও জনসংখ্যা ভূমিকা রাখতে পারে। যেমন রাষ্ট্রের উৎপাদিত পণ্য ভোগের ক্ষেত্রে জনসংখ্যা বেশি হলে ভোগের চাহিদা বাড়ে, ফলে স্বাভাবিকভাবে বাজারের প্রসার ঘটে এবং এর ফলে ওই রাষ্ট্রের শিল্প কলকারখানারও সংখ্যা ও উৎপাদন বৃদ্ধি পায়, ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড ত্বরান্বিত হয় ও কর্মসংস্থানের সৃষ্টি হতে পারে। পরবর্তী বিষয় হচ্ছে প্রাকৃতিক সম্পদ। একটি রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদ বলতে খনিজ সম্পদ, বনজ সম্পদ, মাটির উর্বরতা বা খাদ্য উৎপাদন এই বিষয়গুলোকে বোঝানো হচ্ছে। যে সকল রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদ অর্থাৎ কয়লা, লোহা, ইস্পাত, খনিজ তেল বা ইউরেনিয়াম এই বিষয়গুলো যে সকল রাষ্ট্রের রয়েছে সে সকল রাষ্ট্র স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক পর্যায়ে প্রভাবশালী রাষ্ট্র হিসেবে পরিচিত। পাশাপাশি যে সকল রাষ্ট্র খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং খাদ্য রপ্তানি করতে পারে সে সকল রাষ্ট্র আন্তর্জাতিক পর্যায়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করে। পরবর্তী বিষয়টি রয়েছে শিল্প সামর্থ্য। আধুনিক কালে উন্নত যুদ্ধ কলা কৌশল আয়ত্তের পাশাপাশি বড় বড় শিল্প প্রতিষ্ঠানের জন্য রাষ্ট্রগুলোকে মনোযোগী হতে হয়, কারণ শিল্পের উৎপাদন বা বাণিজ্য প্রসারের মাধ্যমে একটি রাষ্ট্র আন্তর্জাতিক পর্যায়ে তার শক্তিকে বৃদ্ধি করতে পারে। সর্বশেষ স্থায়ী উপাদানটি হচ্ছে সামরিক সংগঠন। সামরিক সংগঠনের মাধ্যমেই মূলত একটি রাষ্ট্রের শক্তি কতটুকু সেটি পরিমাপ বা যাচাই করা যায়। আর এই কারণে প্রত্যেকটি রাষ্ট্রই তাদের সামরিক সংগঠন শক্তিশালী করার জন্য তাদের বাজেটের প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। সামরিক সংগঠন মূলত কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে, যেমন সামরিক বাহিনীর পরিমাণ ও সংগঠন, সামরিক দক্ষতা এবং সামরিক নেতৃত্ব। জাতীয় শক্তির অস্থায়ী উপাদানগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমত রয়েছে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ব্যবস্থা শক্তিশালী হলে রাষ্ট্রগুলো শক্তিশালী হয়। পক্ষান্তরে এগুলো যদি দুর্বল অবকাঠামোর মধ্যে নির্মিত হয় সেক্ষেত্রে জাতীয় শক্তি রাষ্ট্রটির দুর্বল হয়ে থাকে। পরবর্তী বিষয় রয়েছে শিক্ষা ও প্রযুক্তি। প্রযুক্তিবিদ্যায় যে সকল রাষ্ট্র পারদর্শী সে সকল রাষ্ট্রেও আন্তর্জাতিক পর্যায়ে ভালো অবস্থান লাভ করে, এবং একইভাবে যে সকল রাষ্ট্রের জনগণ সুশিক্ষিত এবং প্রযুক্তিবিদ্যায় পারদর্শী সে সকল রাষ্ট্র স্বাভাবিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে তাদের একটি শক্তিশালী অবস্থান নির্ধারণ করতে পারে। আর এই ক্ষেত্রে যে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয় সেগুলোর মধ্যে রয়েছে সাক্ষরতার হার বৃদ্ধি করা এবং প্রযুক্তিগত দক্ষতার মান বৃদ্ধি করা। জাতীয় শক্তির তৃতীয় অস্থায়ী উপাদানটি হচ্ছে জাতীয় আত্মবিশ্বাস, নৈতিক শক্তি ও জাতীয় চরিত্র। একটি রাষ্ট্রের জাতীয় আত্মবিশ্বাস যদি দুর্বল হয় এবং সেক্ষেত্রে রাষ্ট্রটি যদি তাদের জাতীয় স্বার্থ আদায়ে উদাসীন হয় তাহলে সে জাতির পক্ষে
আন্তর্জাতিক পর্যায়ে একটি অবস্থান তৈরি করা সম্ভব হয় না। পক্ষান্তরে যে সকল রাষ্ট্র জাতিগতভাবে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং যাদের নৈতিক শক্তি অনেক বেশি, তারা স্বাভাবিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে একটি শক্তিশালী অবস্থান ধরে রাখতে সক্ষম হয়। জাতীয় শক্তির পরবর্তী অস্থায়ী উপাদানটি হচ্ছে কূটনৈতিক দক্ষতা। জাতীয় শক্তির আলোচনায় কূটনীতিকে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হয়, কারণ জাতীয় শক্তির অন্য যে সকল উপাদানগুলো রয়েছে সেগুলো মৌলিক উপাদান, আর কূটনীতির মাধ্যমেই মূলত এই উপাদানগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। আর এই কারণেই একটি রাষ্ট্রের শক্তিশালী কূটনীতিক দক্ষতা বা একটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতি কিরকম হবে সেটি তার কূটনীতিক দক্ষতার উপর নির্ভর করে থাকে। জাতীয় শক্তির সর্বশেষ অস্থায়ী উপাদান হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে কৌশলগত অবস্থান। রাষ্ট্রের আদর্শ, উদ্দেশ্য ও নীতি বাস্তবায়নের জন্য অপর রাষ্ট্রের উপর যে সকল রাষ্ট্র কম নির্ভর করে সে সকল রাষ্ট্র স্বাভাবিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে একটি সুবিধাজনক অবস্থানে থাকে। আবার যে সকল রাষ্ট্র অধিক হারে অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল হয়, আন্তর্জাতিক পর্যায়ে সেই রাষ্ট্রগুলো স্বাভাবিকভাবেই একটি দুর্বল অবস্থানে থাকে। আর এভাবেই আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রগুলোর অবস্থান নির্ধারিত হয়ে থাকে। আমার আজকের আলোচনা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।